বাবা, তুমি মায়ের সাথে যাও। আপু, তুমি আমাকে একটু একা থাকতে দাও। শামিন প্রত্যুত্তর করল না। আরিশা আর মিলিও বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিলি উষার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই শামিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপু, সাগর ভাইয়া এত অপছন্দ করে কেন উষা আপুকে? আর সবাই উষা আপুর মাকে খারাপ কেন বলে? কি করেছিলেন উনি? তারপরের শব্দটা কানে এলো না উষার। উষা নিজের মাথা তুলল, তাচ্ছিল্য হেসে বলল, আমাকে অপছন্দ করবে না তো কাকে করবে? আমার জন্যই তো ওনার জীবনে অশান্তি। আমার কপালে তো এই ছিল যে মেয়ের মা রাস্তাঘাট বাড়ির সব জায়গায় অশ্লীলতা করে বেড়াবে, সেই মেয়ের দিকে তো লোকে আঙুল উঠাবেই। এমন মেয়েকে শুধু সাগর ভাই কেন, গোটা সমাজ ধিক্কার জানায়। একটা সময় যার পিতা নিয়েও কনফিউশন ছিল, সেই মেয়েকে সাগর ভাই ভালোবাসবে কেন? তার জন্য তো অবহেলা অপমানই ঠিক আছে। তারপর আবারও হাঁটুতে মুখ গুজে বিড়বিড় করে, খুব বেশি ক্ষতি হয়ে যেত মাম্মাম যদি ভালোবেসে আমার বাবার সাথে সংসারটা করে যেতে। ভালোবেসেই তো বিয়ে করেছিলে, তাহলে কেন আমার বাবার মতো সহজ সরল মানুষটাকে ঠকালে? তোমারে পাপের বোঝা কেন দিন দিন আমার উপরে ভারী হয়ে পড়ছে? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন শান্তি পাচ্ছি না? এই সমাজের মানুষগুলো শুধু পরনিন্দা করতেই জানে। একটা কাণ্ড ঘটতে পারলেই হলো 14 পুরুষ থেকে বলা শুরু করবে। চোখ বন্ধ করে নিল উষা, ডুব দিল 7-8 বছর আগের দিনগুলোতে। তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছে। তখনই মায়ের সাথে শেষবারের মতো রাশিয়ায় পাড়ি জমায় উষা। তখন জানতো এটাই বুঝি তার শেষ রাশিয়া ভ্রমণ। ফাতিহা একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু নাহিদ ভুঁইয়ার সাথে সম্পর্ক গড়ে তোলার পরে পরিবারসহ বাবা মা এবং ভাইকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাশিয়ার স্থায়ী বাসিন্দা হলেও আর্থিকভাবে অনেক বেশি অসচ্ছল ছিলেন তারা। নাহিদ ভুঁইয়ার সাথে সম্পর্কে জড়ানোর আগে আরও অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অনেক ক্ষেত্রে অ্যাবর্শনও করিয়েছিলেন। কিন্তু নাহিদ ভুঁইয়া তখন খ্রিস্টান ধর্মাবলম্বী মেরিনা অ্যাডার প্রেমে এতই মজা ছিলেন যে পরিবারের বিরুদ্ধে গিয়েই সম্পর্ক টিকিয়ে রাখেন। মেরিনার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, একেবারে অন্ধবিশ্বাস যাকে বলে। এক পর্যায়ে মেরিনা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মেরিনা অ্যাডা থেকে ফাতিয়া জারিন হয়ে যান। নাহিদ ভুঁইয়ার পাগলামির কাছে হার মেনেছিল পুরো ভুঁইয়া বাড়ির সকলেই। অবশেষে সকলেই ফাতিহার সৌন্দর্য আর আচরণে মুগ্ধ হয়ে তাকে মেনে নিতে শুরু করেন। বিদেশি কালচারে বড় হওয়া মেয়ে খুব সহজেই বাঙালি কালচারে নিজেকে মানিয়ে নিতে শুরু করলে সবার মধ্যেই ধারণা হতে থাকে, যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর নামাজ রোজাও করে, তাহলে নিশ্চয়ই অতীতের সব উচ্ছৃঙ্খল চলাফেরা হয়তো করবে না, নিজেকে পরিবর্তন করে নিবে। ফাতিহা বাচ্চা নিতে চাইতো না। বাচ্চা নিলে তার ফিগার নষ্ট হয়ে যাবে, বয়স বেশি দেখাবে, এমন একটা ধারণা ছিল। নাহিদ ভুঁইয়ার অগোচরে একবার অ্যাবর্শনও করান তিনি। বাচ্চা নিয়ে এবং অ্যাবর্শন করা নিয়ে নাহিদ ভুঁইয়া আর ফাতিহার সম্পর্কের অবনতি হচ্ছিল দিন দিন। অজানা কারণে ফাতিহাকে অসহ্য ঠেকত। যখন উষা গর্ভে এলো, ফাতিহা বুঝতে পারেনি সে গর্ভবতী। এমনিতেই কয়েকবার অ্যাবর্শন করার জন্য তার শরীরের কন্ডিশন দিন দিন খারাপ হতে থাকে। বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উষা গর্ভে যখন 3 মাস চলে, তখন ফাতিহা জানতে পারে সে গর্ভবতী। এই বাচ্চাও অ্যাবর্শন করাতে চান তিনি, কিন্তু নিজের মরণ ঝুঁকি ছিল বলে আর করতে পারেননি। শেষে যখন 4 মাস হয়ে যায়, নাহিদ ভুঁইয়াকে জানানো হয়, তখন তিনি 3 মাসের গর্ভবতী। চতুর্থ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে জানুয়ারি মাসে প্রায় মাঝামাঝি সময়ে মায়ের সাথে রাশিয়াতে যায় উষা। এদিকে অনেক দিন মেয়ে আর মেয়ের মাকে দেখতে না পেয়ে প্রায় পাগলপ্রায় হয়ে গিয়েছিল নাহিদ ভুঁইয়া। শামিনের পরে ভুঁইয়া বাড়ির একমাত্র মেয়ে হিসাবে উষার আদর যত্ন অনেক বেশি ছিল। আরাপ উষার সাথেই থাকতো সারাক্ষণ। বাপের আদরি কন্যা উষা। বলা বাহুল্য, জন্মের পর থেকেই উষা নাহিদ ভুঁইয়ার সবচেয়ে আদুরে এবং মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায়। যদিও একটা সময়ে মায়ের কারণে উষাকে নিজের থেকে দূরে রেখেছেন, কিন্তু ঘৃণা করতে পারেননি কখনো। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে নাহিদ ভুঁইয়া রাশিয়া যাবেন বলে ঠিক করেন। সাগর যেহেতু ছোট থেকেই ছোট চাচ্চুর ভক্ত, তাই নাহিদ ভুঁইয়াও নিজের প্রিয় ভাতিজাকে রেখে যেতে পারেননি। সাগর তখন এইচএসসি এক্সাম দিবে। নাহিদ ভুঁইয়া সত্যি সত্যিই ভাতিজাকে নিয়ে চলে যান রাশিয়াতে। ফাতিহার থাকতে অসুবিধা হবে বলে নাহিদ ভুঁইয়া একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। ফ্ল্যাটের একটা চাবি নাহিদ ভুঁইয়ার কাছেও ছিল।
দরজার লক খুলে যখন ভিতরে প্রবেশ করে তখন উষা ড্রয়িং রুমের মেঝেতে বসে একা একা কার্টুন দেখছিল। সাগর ক্লান্ত শরীরটা নিয়ে ডিভানে বসে পড়ে। নাহিদ নিজের মেয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। হঠাৎ করে বাবাকে দেখে উষা চমকে যায়। বিস্মিত নয়নে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে গলা জড়িয়ে ধরে। উচ্ছলতা, আনন্দ, বিস্ময় সব ঘিরে ধরেছে উষাকে। হতবম্ব উষা খুশিতে গদগদ হয়ে শুধায়, বাবা তুমি এখন এখানে? তুমি কিভাবে এলে বললে না তো? নাহিদ ভূঁইয়া মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মেয়ের গালে কপালে থুতনিতে আদর দিয়ে ভরিয়ে দেন। জানের টুকরো মেয়ে তার। মেয়ে পৃথিবীতে আসার আগে নাহিদ ভূঁইয়ার জীবন ফাতিহা কেন্দ্রিক হলেও মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পুরো দুনিয়া মেয়ে কেন্দ্রিক হয়ে গেছে। এই কয়েকদিনে মেয়েকে ছাড়া গলাকাটা মুরগির মতো ছটফট করেছেন তিনি। এই তো মা বাবা, তোমাকে খুব মিস করছিলাম, তাই তো না জানিয়েই চলে আসলাম। তারপর উষার পেছনের দিকে আঙুল দিয়ে ইশারা করে ডিভানে বসে থাকা সাগরকে দেখিয়ে বলল, আমি একা না মা, দেখো তোমার বড় ভাইয়াও এসেছে। উষা বাবার দৃষ্টি অনুসরণ করে চাইল পিছনে। সাগরকে দেখে উষার খুশি যেন আরও 3 গুণ বেড়ে গেল। বাবার হাতের বন্ধনী ছাড়িয়ে উঠে পড়ল সঙ্গে সঙ্গে। সাগর মুচকি হাসি দিয়ে বলল, আরে বসি, পড়ে যাবি তো। আহা আমার জামাই এসেছে। মাম্মাম দেখেছো, তোমার মেয়ের জামাই এসেছে। সাগর রাগল না। অন্য সময় হলে হয়তো রেগে যেত, কিন্তু এমনিতেই কতদিন পরে উষার চাঁদ মুখখানা দেখল সে। অমন মায়াবী সুচি মুখের দিকে তাকিয়ে রেগে থাকা যায় না। উষার মাম্মাম ডাকার সাথে সাথেই ফাতিয়ার কথা মাথায় আসে। মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে নাহিদ শুধায়, তোমার মাম্মাম কোথায় মা? দেখছি না তো, এখানে একা একা বসে খেলা করছিলে। উষা বাবার প্রশ্নে মাথা দুলায়। হ্যাঁ বাবা, জানো আমার না একটা খুব ভালো আঙ্কেল আছে। প্রতিদিনই আমাদের বাসায় আসে, আমাদের সাথেই থাকে, আমাকে অনেক চকলেট দেয়, মজা দেয়। ওই তো মাম্মাম ওই আঙ্কেলটার সাথে শোবার ঘরে গেছে, অনেকক্ষণ হলো। নাহিদ ভূঁইয়ার সাথে সাথে সাগরের কপালেও ভাঁজ পড়ে। কোনো পরপুরুষ কেন থাকবে এই ফ্ল্যাটে? সাগরের ষষ্ঠ ইন্দ্রিয় খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। আর কেউ না জানলেও সাগর খুব ভালো করেই জানে উষার মায়ের চরিত্র সম্পর্কে। কতবার তাদের বিজনেস পার্টনারদের সাথে রেস্টুরেন্টে দেখেছে হিসেব আছে। সুনামধন্য ব্যবসায়ীর সাথে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। উষা না হয় ছোট, যা বলল সে তো তা বুঝতে পারেনি, কিন্তু সাগর একজন অ্যাডাল্ট ছেলে, সে তো বুঝে। নাহিদ ভূঁইয়া আর চোখে তাকালেন একবার ভাতিজার দিকে, মুখে মেকি হাসি ফুটিয়ে বললেন, বাবু তুই এখানে বোনের সাথে বস, আমি ভিতরে দেখে আসছি। নাহিদ ভূঁইয়া আবারও কিছু বলার আগেই বেডরুম থেকে নারী আর পুরুষের উচ্চস্বরে হাসির শব্দ কানে আসলো। সাগর আর দেরি করল না, সেও বলল, আমিও তোমার সাথে যাবো চাচ্চু। নাহিদ ভূঁইয়া প্রতিউত্তর করতে পারল না। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সাগরকে সঙ্গে রেখেছেন। একটু বেশি আদর করেন কিনা। নাহিদ ভূঁইয়া নিঃশব্দে মেয়ের মাথায় হাত রাখলেন, আদুরে গলায় বললেন, আমার আম্মা, আমার কলিজার টুকরা, আমি আর ভাইয়া যতক্ষণ পর্যন্ত বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না, কেমন? উষা মাথা নাড়ালো, মানে সে যাবে না। নাহিদ ভূঁইয়া দরজা খোলে। ভিতরে প্রবেশ করেই তাজ্জব বনে যায়। বুকের বাঁ পাশটায় মোচড় দিয়ে ওঠে। অনেক বেশি বিশ্বাস করা আর নিজের ভালোবাসার মানুষকে, নিজের বৈধ স্ত্রীকে পরপুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে হৃদয় কেঁপে ওঠে তার। বুকে সূক্ষ্ম ব্যথার জন্ম নেয়, দম বন্ধ হয়ে আসে। ক্রোধ আর ঘৃণায় সারা শরীর রিড়ি করে ওঠে। কোনো উচ্চবাচ্য না করে আহত দৃষ্টিতে স্তম্ভের মতো ঠায় দাঁড়িয়ে রইল। সাগর চাচ্চুর দিকে দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই তাজ্জব বনে যায়। এমন একটা কিছু সে আন্দাজ করেছিল। সাগরের ঘৃণায় বমি আসার উপক্রম। ব্যথিত হৃদয়ে তাকালো চাচ্চুর দিকে। একজন চাচার জন্য কতটা লজ্জাজনক ব্যাপার। সাগর আর দেরি করল না, সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসলো রুম থেকে। উষা সাগরকে বেরিয়ে আসতে দেখেই চঞ্চল হৃদয় ছটফট করে উঠল। উষার খুব ইচ্ছে আঙ্কেলটার সাথে তার মাম্মার কী এমন কথা তা দেখবে। উষা দেরি করল না, সাগরকে পাশ কাটিয়ে চলে গেল ভিতরে। ছোট্ট উষা এসব না বুঝলেও নিজের মাকে বস্ত্রহীন দেখে আঁতকে ওঠে। শব্দ করেই ডেকে ওঠে, মাম্মাম। নাহিদ ভূঁইয়া স্বস্তি ফিরে পান। অবৈধ কাজে লিপ্ত থাকা নারী পুরুষও তাদের রঙ্গলীলা বন্ধ করে। সাগর উষার শব্দ পেয়ে হকচকিয়ে যায়। ভূতের ন্যায় এক পলকে প্রবেশ করে কামরায়। 2 সেকেন্ডের মধ্যেই উষাকে নিয়ে বের হয়ে আসে রুম থেকে। উষা সাগরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। মাম্মামের গায়ে
জামা নেই কেন সাগর ভাই? সাগর উষার দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকায়। মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকে উষার পাশেই। ফাতিহা এমন সময় নাহিদ ভুঁইয়াকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এত বছর যাবৎ নাহিদের সাথে বৈধভাবে থাকলেও পুরাতন প্রেমিকের সাথে সম্পর্ক নষ্ট হয়নি তার। বছরে দুবার বা একবার প্রেমিক হ্যারনের কাছে ছুটে এসেছে রাশিয়াতে। কখনো সাথে উষাকে নিয়ে এসেছে, তো কখনো একাই এসেছে। নাহিদ ভুঁইয়া নিজেকে দমিয়ে রাখতে না পেরে বলে ফেললেন, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাসের মর্যাদা দিতে হয়। মতিন সাহেবের কথা আমার বিশ্বাস করা উচিত ছিল। উনি যখন বলেছিলেন যে সোহেলের সাথে তোমার কিছু একটা আছে, তখনই আমার বোঝা উচিত ছিল তোমার মতো নির্লজ্জ মেয়ে মানুষের জন্য গোটা নারী জাতি কলঙ্কিত হয়। এই জীবনে তোমার এই ঘৃণ্য আর পাপিষ্ট চেহারা আমাকে দেখাবে না। তোমার মতো প্রস্টিটিউটকে আমার ঘরে তোলাই ভুল ছিল। আদনানের সাথে তোমার প্রেমের সম্পর্ক ধরে ফেলার পরেও তোমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছিলাম। প্রথমবার নিজের ভালোবাসার মানুষ হিসেবে, আর দ্বিতীয়বার নিজের সন্তানের মা হিসেবে তোমাকে সুযোগ দিয়েছিলাম, সম্মান করছিলাম, বিশ্বাস করতে চেয়েছিলাম। তুমি আমার সন্তানের মা হওয়ারও যোগ্যতা রাখো না। আমি বেঁচে থাকতে তোর মতো কালনাগিনীর ছায়া আমার মেয়ের উপর পড়তে দিব না। কথাগুলো বলে এক মুহূর্তও দাঁড়ালেন না। ফাতিহাকেও কিছু বলার সুযোগ দিল না। বের হতে হতেই আবার বলেছিল, আমার ফ্ল্যাট খালি করবি 2 দিনের মধ্যেই। আমি ফ্ল্যাট বিক্রি করেই এই দেশ ত্যাগ করব। সাগর শুনল সব কিছুই। আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল সে। চাচ্চুর কথা শুনে উষার হাতটা শক্ত করে চেপে ধরে। নাহিদ ভুঁইয়ার রুম থেকে বের হয়ে আর কিছু বলতে পারল না। লজ্জায় ভাতিজার দিকে চোখ তুলে তাকাতেও পারল না। মেয়ের হাত ধরেই বেরিয়ে আসলো ফ্ল্যাট থেকে। 5 দিন সেখানে একটা হোটেলে থেকে ফ্ল্যাট বিক্রির সব কিছু অ্যারেঞ্জ করেই দেশে ফিরেন। দেশে আসার পর থেকে উষাকে শুধু এতটুকুই বলা হতো, আজকে থেকে তোর মা নেই, মা মারা গেছে। প্রথম প্রথম সব কিছু ঠিক থাকলেও আস্তে আস্তে যখন মানুষ জানাজানি হতে থাকে যে নাহিদ ভুঁইয়া তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তখনই ঝামেলাটা হয়। নাহিদ ভুঁইয়া ডিভোর্সের কাগজও পাঠিয়ে দেন। তিনি ভেবেছিলেন রাশিয়ার কথা রাশিয়াতেই চাপা থাকলো। সাগর, উষা আর নাহিদ ভুঁইয়া ছাড়া আর কেউ আসল কারণটা জানে না। যদিও বাকিরা কেউ কারণ জানতেও চায়নি, সবারই নিজস্ব একটা আইডিয়া ছিল। ডিভোর্সের কিছুদিন পার হতেই সোহেল রহমান নিজে যেচে ভুঁইয়া বাড়িতে আসেন। 2-1 বছর আগেই তাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ভুঁইয়া বাড়ি থেকে। উনার আসার ইচ্ছেই ছিল আর একবার গণ্ডগোল পাকানো। তিনি এসেই সকলকে কথা শোনাতে থাকেন। একে একে ফাতিহা জারিনের সমস্ত কুকর্ম বলা শুরু করেন। এমনকি রাশিয়াতে ঘটে যাওয়া ঘটনাও শুনিয়ে দিলেন। আবার নিজের মুখে এও স্বীকার করলেন বর্তমানে সোহেলের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। এক পর্যায়ে এও বলে ফেললেন যে আপনার স্ত্রী তো পরপুরুষের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত। আদতে জানেন তো উষা আপনারই সন্তান কিনা? যতটুকু জানি উষা গর্ভে থাকালীনও এবং আগেও আদনানের সাথে সম্পর্ক ছিল ওনার। এখন ভিতরে খবরটা তো আপনি ভালো জানবেন। ক্রোধে ভুঁইয়া বাড়ির প্রতিটি সদস্যের মাথা ফেটে যাচ্ছিল। নাহিদ ভুঁইয়া সেদিন সেখানেই স্ট্রোক করেছিলেন। নিজের দুনিয়াটা যে মেয়েকে ঘিরে, সেই মেয়েকে নিয়ে যদি কেউ এমন কুরুচিপূর্ণ কথা বলে, কোনো বাবাই ঠিক থাকতে পারবে না। মরতে মরতে বেঁচে ফিরেন নাহিদ ভুঁইয়া। মুখটাও বাঁকা হয়ে যায় ওনার। যেমন বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে একটু হলেও স্বাভাবিক হয়েছেন। উষাও সেখানে ছিল। মেয়েটা স্বামীনের থেকে অনেক কিছুই জানতে পেরেছিল, বুঝেছিল। সেই থেকেই সাগরের রাগ উষার প্রতি। আর ঘৃণা না করলেও উষার সামনে গেলেই নাহিদ ভুঁইয়ার মনে খসখস করত, ভয় পেত। এই ফুলের মতো দেখতে পবিত্র মেয়েটা তার সন্তান নয়, এরকম চিন্তা থেকেই মেয়ের সাথে দূরত্ব তৈরি করেন। রাগের বশে একদিন এও বলে ফেলেছিলেন, কলঙ্কিনীর সন্তান হয়ে এখনো কেন বেঁচে আছিস? মরে যা। এসব কথা মনে হলে উষার দম বন্ধ হয়ে যায়। মারিয়া জামানো উষার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এমনিতেই ফাতিহা অতিরিক্ত সুন্দরী হওয়ায় তার প্রতি একটা হিংসাত্মক মনোভাব কাজ করত তার। সবাই যখন উষার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সিজান ভুঁইয়া, লিপি বেগম, নাবিল ভুঁইয়া, আরাফ, রাদিফ, আলিফ, নেহাল আর শামিন উষাকে আগলিয়ে রাখে। নাবিলা ভুঁইয়াও ছেড়ে দেননি উষাকে। আদরের ছোট ভাই যখন শয্যাশায়ী, তখন হাজারবার অভিশাপ দিত তাকে, অকথ্য ভাষায় গালাগালি করত। সকলে মিলে যখন নাহিদ ভুঁইয়াকে বুঝালো এবং উষা যেহেতু নাহিদ ভুঁইয়ার মতোই হয়েছে, সন্দেহটা কিছুটা কমে যায়। মায়ের মতো গায়ের রং, লাবণ্য, সৌন্দর্য আর বিদেশিনী একটা ভাব আছে উষার মধ্যে, কিন্তু চেহারা দেখতে বাবার মতোই। চোখ, ভ্রু, ঠোঁট সবই পেয়েছে বাবার মতো।
নাহিদ ভূঁইয়া নিজে সুস্থ হওয়ার পাশাপাশি মেয়ের সাথে নিজের পিতৃত্বসুলভ আচরণ করা শুরু করেন। নিজেও স্বাভাবিক হয়ে যান, মেয়েকেও কাছে টেনে নেন। দরজা লক করা আর সিটকিনি লাগানোর শব্দে মাথা তুলে উষা সাগরের বুকে হাত ভাঁজ করে রক্তিম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বুকটা কেঁপে ওঠে উষার। সেই কখন থেকে কেঁদে যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে, নাক লাল হয়ে আছে। সাগরকে দেখে কান্নার মাত্রা যেন বৃদ্ধি পেল। মায়ের কুকর্মের কারণে কলিজা ছিদ্র হয়ে যাওয়ার মতো কত কথা সহ্য করেছে সে। নিজের চরিত্র নিয়ে কথা উঠলেও মুখ বুজে সহ্য করে নিয়েছে। বিয়ের 5 বছর চলে যাওয়ার পরেও স্বামী তাকে মেনে নিচ্ছে না। স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত সে। এ সব কিছুর পেছনে উষার দোষটা কোথায়? সমাজ তার দিকে কেন আঙ্গুল তোলে? মা নেই যার, সেই তো মায়ের শূন্যতা বোঝে। বাবার যতই আদর স্নেহ করে আগলে রাখুক, মায়ের মতো হতে পারবে? চাচি আম্মা বড় আম্মু যতই আদর করুক, মায়ের শূন্যতা কি পূরণ করতে পারবে? মা মাই হয়, খারাপ হলেও মায়েরা মাই হয়। মায়ের শূন্যতা কোনো কিছুতেই ঘুচে না। মা ছাড়া উষার জীবন এত সহজ ছিল না। মা যত খারাপই হোক না কেন, সন্তানের অসুস্থতায় ঠিক পাগল হয়ে যায়, দিনরাত জেগে সেবা করে। অন্যরা কি তা করবে? একবার যত্ন নিলে দ্বিতীয়বার ওষুধ খাইয়ে শুইয়ে দিবে। এসব দুঃখের কথা মনে পড়ায় আর সাগরকে দেখে উষা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। চাপা কান্না এবার আর্তনাদ হয়ে বেরিয়ে এলো। শব্দ করে হু হু করে কেঁদে ফেলল উষা। সাগর হকচকিয়ে গেল। উষার এই কান্নার শব্দে বুকে জ্বালাপোড়ন হচ্ছে তার। এই কান্না মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠছিল তার। এমনিতেই উষার কান্না সাগরের সহ্য হয় না। সাগর উষার দিকে এগিয়ে যাওয়ার আগেই উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ালো। সাগরের সামনে এসে কাঁদতে কাঁদতেই বলল, বিশ্বাস করুন সাগর ভাই, আপনি যে কয়দিন দেশের বাইরে ছিলেন, আমি কোনো ছেলের সাথে মিশিনি। আমার কোনো ছেলে বন্ধুও নেই। নিজেকে সর্বদা হারাম থেকে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা থেকে রক্ষা করেছি। আমি কোনো প্রকার পাপ কাজে জড়াইনি। আপনার বিশ্বাস না হলে আপনি বাবাকে জিজ্ঞেস করেন, নয়তো বড় আম্মু আর বড় আব্বুকে জিজ্ঞেস করুন। সাগর প্রতিউত্তর করল না, সমবেদনাও দেখালো না। এই অসহায় মেয়েটা যে কারো কাঁধে মাথা রেখে একটু কান্না করবে, এই মানুষটাও যে তার জীবনে নেই, এটা জানা সত্ত্বেও সাগর নিজেকে শামুকের আবরণে আবদ্ধ রাখল। পাষণ্ড বুকটাতে টেনে নিল না সে। উষা নির্বিঘ্নে তাকিয়ে রইল সাগরের ওই গম্ভীর চোখ জোড়ায়। সমুদ্রের মতো গম্ভীর চোখ জোড়ায় অস্থিরতা টের পেয়েছে উষা। সাগর নিজের গম্ভীরতা বজায় রেখেই শক্ত কণ্ঠে বলল, তোকে এখন আমি এসব জিজ্ঞাসা করেছি নাকি জানতে চেয়েছি কিছু? উষা ব্যথিত হলো। তার কপালে তো এই ছিল। জীবনের শুরু থেকে যেহেতু এসব সহ্য করতে পেরেছে, এখনও পারবে। উষা দমে গেল না, কাটকাট গলায় বলল, আমাকে ডিভোর্স দিচ্ছেন না কেন এখনো? ডিভোর্স পেপার আসা অনেক দেরি। আমাকে এক্ষুনি এই মুহূর্তে আপনি তালা। পুরো কথাটা শেষ করতে পারেনি উষা। সাগর নিজের সর্বশক্তি দিয়ে কষিয়ে একটা চর বসিয়ে দেয় উষার গালে। আচমকা এমন আক্রমণ সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে উষা। উষার এইটুকু বয়সে তার গায়ে কেউ হাত তোলেনি। বাবা নিজেই আজ অবধি একটা চর থাপ্পড়ও দেয়নি। উষা গালে হাত চেপে তাকিয়ে রইল সাগরের দিকে। সাগর নিজেও জানে না তার কি হয়েছিল, শুধু জানে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এমনিতেও রাগে গা জ্বলে যাচ্ছে, তার উপর আবার গা জ্বালানোর কথা। তাও আবার কি, তালাক দেওয়ার কথা। সাগর নিজেও হতভম্ব হয়ে তাকিয়ে থাকে উষার দিকে। ছোট থেকে কত দুষ্টুমি করেছে উষা, কত বকা দিয়েছে সাগর, কিন্তু কোনোদিন গায়ে হাত তোলেনি। আজকেই প্রথম। মনে মনে ধিক্কার জানায় নিজেকে। স্বামী হিসেবে তো কোনো দায়িত্বই পালন করে না, উল্টো থাপ্পড় মেরে বসে আছে। থাপ্পড় মেরে নিজেও কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সাগর। উষা এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, গলা ছেড়ে আবারও কান্না করে দিল। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল পাষণ্ড হৃদয়ের সাগর ভাইয়ের দিকে। কি করে পারল এভাবে চর মারতে? একটুও হাত কাঁপেনি। অনেকক্ষণ কান্না করার দরুন উষার শরীরটা দুর্বল হয়ে আছে, মাথা ঘুরছে। তার উপর পুরুষেরই শক্ত হাতের আক্রমণ। গালে 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। রক্তিম মুখশ্রীখানা আরও দ্বিগুণ লাল হয়ে গেছে। কোনো মতে উঠে দাঁড়াতে চাইল উষা, কিন্তু দাঁড়াতে গিয়েই বাঁধল বিপত্তি। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই সাগর এগিয়ে আসে। নিজের শক্তপোক্ত হাত দিয়ে
আঁকড়ে ধরে উষার নরম চিকন এবং সুন্দর কোমরখানা। নেতিয়ে যাওয়া দুর্বল শরীর নিয়েই নিজেকে মুক্ত করতে চাইল সাগরের বাঁধন হতে, কিন্তু পারল কই? অমন শক্তপোক্ত পেটানো দেহের মালিকের সাথে কি করে পেরে উঠবে, তাও আবার এমন দুর্বল শরীর নিয়ে? উষা তবুও হাল ছাড়ল না, মশরামশরি করতে লাগলো। ধরেছেন কেন? আমাকে ছেড়ে দিন, ছাড়ুন বলছি। সাগর চোখ দিয়েই শাসায় উষাকে। উষা সেই শাসানো তোয়াক্কা করে না। উষা এতটাও দুর্বল নয় যে স্বামীর হাতে থাপ্পড় খেয়েও স্বামীর কাছে পড়ে থাকবে। তা সে যত ভালোই বাসুক না কেন, অবহেলা করেছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কিন্তু গায়ে হাত তুললে সেটা মেনে নেওয়া যায় না। উষার আত্মসম্মানে লাগলো। অপমানিত হবে সে, আবার অকারণে মারও খাবে সে। কেন? সাগরের এই আলগা পিড়িতি দেখে উষার গা জ্বলে উঠল। উষা ফের খেপা বাঘিনীর ন্যায় বলে উঠল, আমাকে ধরার বা ছোঁয়ার এবং সেই দুঃসাহস দেখানোর কোনোটারই অধিকার আপনার নেই। সাগর নির্বিকার থেকেই জবাব দিল, তা সে তুমি খুব ভালো করেই জানো সুইট বি, আমার অধিকার আছে না নাই? উষা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের শুভ্র মুখ পানে। সাগরের চোখে চোখ রাখতে চাইল না। সেই চোখে তাকাতেই তার মরণ নিশ্চিত। যতটুকু আত্মবিশ্বাস নিয়ে নিজের মন তৈরি করেছিল, ঠিক ততটুকুই হারিয়ে ফেলবে সে। উষাকে প্রত্যুত্তর করতে না দেখে সাগর নিজেই তার গম্ভীর স্বরে বলে উঠল, তোকে যদি হালাল বা হারাম যে কোনোভাবে স্পর্শ করার অধিকার এই দুনিয়াতে কারো থেকে থাকে, তবে তা শুধু রিপ্তিঘাত ভুইয়া সাগরেরই আছে। অমন দৃঢ় গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল উষা। এই একটা কথাতেই সাগর তার সম্পূর্ণ অধিকার বুঝিয়ে দিয়েছে যেন। উষা অশান্ত হৃদয়টা কেন যেন শান্ত হয়ে আসলো। নিজের ব্যক্তিগত পুরুষের দিকে তাকিয়ে এক আলাদা প্রশান্তি বয়ে গেল হৃদয় জুড়ে। মুহূর্তেই মাথা ঝাড়া দিয়ে ফেলল উষা। মাথা নত করে ফেলল সে। কি ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সে? লজ্জা করল না? যে মানুষটা এইমাত্র তার গায়ে হাত তুলল, তার এহেন কথায় নিজেকে গুটিয়ে নেওয়া বোকামি বই আর কিছু হবে না। উষা নিজেও তার দৃঢ়তা বজায় রেখে কাটকাট গলায় বলল, সেই অধিকার অনেক আগেই আপনি হারিয়ে ফেলেছেন। গত 5 বছরে কয় কোটি বার মুখে ডিভোর্স শব্দটা উচ্চারণ করেছেন তার হিসাব নেই। খাতা কলমে ডিভোর্স দিতে হবে কেন? ডিভোর্স আমাদের বহু আগেই হয়ে গেছে। এবার সাগর কিছুটা দমে গেল, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সাগরের হাবভাব উষার কাছে বড্ড এলোমেলো ঠেকল। উষা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল সাগরের মুখ পানে। সাগর আর তর্কে জড়াতে চাইল না, বড্ড ক্লান্ত লাগছে তার। রাতও অনেক হয়েছে, এভাবে বসে থাকলে চলবে না, ঘুম প্রয়োজন। সাগর বুঝল তার কথার তুপে উষাকে ভুলানো যাবে না, নিজের গায়ে জোর দিয়ে কাবু করতে হবে। ভাবনা অনুযায়ী সাগর উষাকে জাপটে ধরল। উষা 2 হাত পেছনে নিয়ে এক হাতে শক্ত করে চেপে ধরল। উষা হতভম্ব হয়ে যায়, মোচড়ামুচড়ি আরও দ্বিগুণ বেড়ে যায়। সাগর আর দেরি করল না, উষার গলা থেকে ওড়নাটা টেনে নিজের হাতে নিয়ে নিল। উষা চিৎকার দিয়ে উঠল, এই এই আপনি কি করছেন বলুন তো? আমাকে এভাবে ধরে আছেন কেন? আমার ওড়না নিয়ে নিলেন কেন? আপনার হাবভাব আমার সুবিধা ঠিকছে না। সাগর একবার অদ্ভুত দৃষ্টিতে উষার পা থেকে মাথা অবধি পরখ করে নেয়, তারপর দুষ্টু হেসে বলল, তুই নিশ্চিত থাক, তোর সাথে 2 নাম্বারই কোনো কাজ আমি করব না। আই হ্যাভ নো ইন্টারেস্ট। উষা আবারও রেগে গেল। ইন্টারেস্ট নেই মানে কি? সাগর কথা বাড়ালো না, শক্ত করেই উষার হাত বেঁধে দিল। উষা হাত ছুটানোর জন্য নড়াচড়া করতে লাগলো। সাগর নিজের গায়ের ব্ল্যাক টি শার্টটা খুলে ফেলল। মুহূর্তেই দৃশ্যমান হলো সাগরের ফর্সা দেহখানা। হালকা লোমশ বুকের দিকে উষা তাকিয়ে রইল নিষ্পলক। এই ছেলেটা ইচ্ছাকৃতভাবে তাকে পাগল করতে চাইছে। সাগরের বুকের দিকে তাকিয়েই ফাঁকা ঢোক গিলল উষা। সাগর উষার মন ছটফটে অবস্থা দেখে বাঁকা হাসল। পরপর দেরি না করেই উষার মুখখানা বেঁধে দিল। উষা কিংকর্তবিমূঢ় হয়ে গেল। প্রথমে তো শুধু থাপ্পড় মেরেছিল, এখন কি বেঁধে পেটাবে? তার উপর সাগরের টি শার্ট থেকে ম্যানলি স্মেল আসছে। উষার ঘোর লেগে যাচ্ছে। উষা উম শব্দ করতে লাগলো। সাগর উষাকে জোরপূর্বক ধরে বিছানায় নিয়ে এলো। উষা আরও ধস্তাধস্তি শুরু করলো বাঁধন খোলার জন্য। সাগর উষাকে উপুর করে শুইয়ে দিল। পরপর শান্ত এবং শক্ত কণ্ঠে বলল, আর একটু নড়াচড়া না করে শান্তিতে ঘুমা, আমাকেও ঘুমাতে দে, অনেক টায়ার্ড আমি। আর কোনো কথা না বলে পাশে ঘুরে শুয়ে পড়ল। উষা হতবাক হয়ে গেল সাগরের এমন কর্মকাণ্ডে। পলক না ফেলেই
তাকিয়ে রইল সাগরের পিঠের দিকে। হঠাৎই সাগর পিছনে ঘুরে তাকায়। উষাকে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন হাসল সে। সেই হাসি উষা ধরতে পারল না। সাগর নিশ্চুপ থেকে এগিয়ে এলো উষার নিকট। উষা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। সাগর দুদণ্ড দেরি না করেই উষার যেই গালে থাপ্পড় মেরেছিল সেই দাগ পড়ে যাওয়া গালটাতে নিজের পুরুষালী রুক্ষ ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়। উষা বিস্ময়ে হতবাক হয়ে আছে। চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। অভিমানী চোখজোড়া আবারও ভিজে উঠল। এবার অভিমান আর স্বামীর ভালোবাসার পরশে আহ্লাদি চোখজোড়া ভিজে এলো উষার। সাগর খুব সময় নিয়ে তপ্ত চুমু খেলো উষার গালে। তারপর উষার থেকে সরে আসে। গালে এক হাত রেখে জড়ানো আর মোহনীয় কণ্ঠে বলে, আমি মারতে চাইনি, নিজের রাগ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় হাত উঠে গেছে। তারপর আবারও উষার দিকে তাকিয়ে কুটিল হাসি দিয়ে বলে, কিন্তু দেখ তোর কি ভাগ্য উষা ভ্রু কুঁচকাল। মনে মনে ভাবল, ভাগ্য যে সাগরের সান্নিধ্য পাওয়ার জন্য নারীরা ব্যাকুল, সেই রিপ্তিঘাত ভুইয়া সাগর নিজে তোকে চুমু খেলো। বা উষা মুখ বাঁকালো। বলতে ইচ্ছে করলো, তোর ওই চুমু দিয়ে কি আমি মুড়িঘণ্ট বানিয়ে খাবো নাকি রে, হতচ্ছাড়া রামছাগল। কিন্তু বলতে পারল না, মুখ বাঁধা থাকার জন্য। পরে আবারও সাগরের শীতল কণ্ঠ ভেসে এলো কানে। এর থেকে দামি মেডিসিন পৃথিবীতে হয় না। বলে পাশ ফিরে শুয়ে পড়ল। উষার নিজেরও ঘুম দরকার, কিন্তু এভাবে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে। বলতে ইচ্ছে করলো হাতের বাঁধন ছেড়ে দিতে। মাথায় অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে, চোখ জ্বলছে, গলাটা ব্যথায় টনটন করছে। উষা আর তাকিয়ে থাকতে পারল না। চোখ জোড়া নিভে এলো তার। রাতের আধারে নিশ্চুপ থাকা শহরে আধার কাটিয়ে আলোর দেখা মিলল। আবারও মানুষ তার কর্মজীবনে ব্যস্ত হয়ে উঠল। চারিপাশে কোলাহলপূর্ণ পরিবেশ। মানুষজন ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে যে যার কর্মস্থলে। কারো দিকে নজর দেওয়ার সময়টুকু যেন নেই। জীবিকার তাড়নায় ছুটতে থাকা মানুষদের আনাগোনা। চারদিকে ভেসে আসছে হর্নের কর্কশ শব্দ। যদিও সেই শব্দ উষার ঘুমে তেমন একটা ব্যাঘাত ঘটাচ্ছে না, কিন্তু ঘুমাতে অসুবিধা হচ্ছে। ঘাড়টা কেমন ব্যথা করছে, যা উষা ঘুম থেকে উঠেই অনুভব করতে পারছে। সেই ব্যথা সহ্য করার ক্ষমতা আর হলো না উষার। পিটপিট করে চোখ দুটো খুলেই ফেলল। নজর ঘুরিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। আড়মোড়া ভাঙার জন্য হাত উঠাতেই বুঝে তার হাতের বাঁধনটা আর নেই, যেটা রাতের বেলা সাগর ভাই বেঁধে দিয়েছিল। ব্রুকুসকে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। মাথাটা ঝিমঝিম করছে, ঠিকঠাক ঘুম হয়নি বলেই। হাতের দিকে তাকিয়ে থেকেই উষা বুঝতে পারল সে শুয়ে নয়, বসে আছে। আশেপাশে নজর ঘুরিয়ে দেখতে পেল গাড়িতে বসে আছে। তৎক্ষণাৎ মাথায় এলো, কেউ কি কিডন্যাপ করলো নাকি তাকে। আতঙ্কিত হয়ে গাড়ির ভেতরটা পর্যবেক্ষণ করতে লাগলো। বাহিরে তাকিয়ে দেখতে পেল সবুজে ঘেরা শুনশান জায়গা। গাছগাছালি ছাড়া কিছুই নেই। মাটিগুলোও লাল। লাল মাটি দেখে বুঝতে পারল এখনও সে গাজীপুরেই আছে। তবে গাড়িতে কেন? আবারও বাইরে থেকে নজর ঘুরিয়ে গাড়ির ভিতরে স্থির করলো। গাড়ির মডেল দেখে মনে হচ্ছে চেনা পরিচিত কারোর। ব্রেনে একটু চাপ দিতেই মনে পড়ল এটা তো সাগর ভাইয়ের গাড়ি। পরক্ষণেই কপালে ভাঁজ পড়ল উষার। সাগর ভাইয়ের গাড়ি হলে সে একা কেন, আর এমন নির্জন জায়গায় কেন? সাগর ভাই কোথায়? ঠিক সেই সময় ঝড়ের বেগে গাড়িতে উঠে সাগর উষাকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বলে, কত ঘুমাস রে তুই? সারা রাত ঘুমাইলি, সকাল থেকে ঘুমাচ্ছিস। ঢাকায় পৌঁছাতেও তো টাইম লাগবে। এখন তো রাস্তায় জ্যাম থাকবে, আবার ব্রেকফাস্ট করতে গেলে সময় নষ্ট হবে অনেকটা। উষার ফাঁকা মস্তিষ্ক সাগরের কথা ধরতে পারল না। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের মুখের দিকে। অবাক স্বরে জানতে চাইল, ঢাকা? আমরা ঢাকা যাচ্ছি? সাগর উষার থেকে দৃষ্টি সরিয়ে নিল। সামনে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, হুম। উষার এবার মেজাজ বিগড়ালো। কি শুরু করে দিয়েছে এই লোক? অসহ্য। একে তো গতকাল রাতে তারা দিয়ে নিয়ে এলো, না হলুদে অংশগ্রহণ করতে পারলো আর না মেহেদিতে। এখন আবার বিয়েতে অ্যাটেন্ড না করেই ফিরে যেতে হচ্ছে। নাটক পেয়েছে নাকি? যখন যা মনে হবে তখন তাই করবে। করুক না, বেটাকে কি কেউ না করেছে? আমাকে সঙ্গে নিয়ে এমন মেলোড্রামা করার কি আছে? উষা কপট রাগ দেখিয়ে বলল, কি ড্রামা শুরু করেছেন আপনি? সাগর কপাল কুঁচকাল। রাগী দৃষ্টি নিক্ষেপ করল উষার পানে। ড্রামা শুরু করেছি মানে?
কি বলতে চাচ্ছিস? ড্রামা না তো কি, কাল রাতে নিয়ে এলেন, আবার আজকে বিয়েতে অ্যাটেন্ড না করেই চলে যাচ্ছেন। আপনি যাচ্ছেন যান, আমাকে সাথে নিচ্ছেন কেন?